আমাদের আজকের গল্প রাজজোটক। কলমে ছবি ব্যানার্জি। আজকাল বোধিসত্ত্বর অফিস ছুটির পর নিজের ফ্ল্যাটে যেতেই ভয় করে। ফ্ল্যাটে বিধবা মা ছাড়া কেউ নেই। বিয়ে বিয়ে করে মা তাকে পাগল করে তোলে। অনেক অনুরোধ উপরোধে যখন কাজ হয় না, তখন সে ষষ্ঠ চোখের জল। এক এক সময় মনে হয় তার মায়ের মতো ধৈর্যশীল মা বোধ হয় খুব কম জনেরই আছে। যে কোনো দরকারি বা অদরকারি কথার মধ্যে সেই বিয়ের ব্যাপারটা উঠে আসবেই, যেন ছেলেকে সংসারী করতে পারলেই তার বিরাট মোক্ষ লাভ হবে। আর সেটা কি আজ থেকে? তার নয় নয় করে বছর দশেক তো বটেই। বোধিসত্ত্বর একটা সময় খুব দারিদ্র্যের মধ্যে কেটেছে। ছোট্ট মফস্বল শহরের ততোধিক ছোট্ট ভাড়া বাড়িতে তার বড় হওয়া, লেখাপড়া শেখা। বাবা ভবতোষ ঘোষাল একটা বেসরকারি অফিসে মাঝারি মাইনের চাকরি করতেন, আর মা সাবিত্রী বিয়ের আগেই নিজের চেষ্টায় একটা অঙ্গনওয়াড়িতেও কাজ পেয়েছিল। মাধ্যমিক পরীক্ষার পর বাবার মাসিভ হার্ট অ্যাটাকেও মৃত্যু হয়। সেই সময় কোম্পানি থেকে কিছু টাকা দেওয়া হয়েছিল। সেই সামান্য টাকা আর মায়ের যৎসামান্য মাইনেটুকুই সম্বল। মা বিয়ের আগে সেলাইয়ের কাজও শিখেছিল। সেই শেখাটার ওপর ভরসা করে মা বাবার পাওয়া টাকা ভেঙে একটা সেলাই মেশিনও কিনে ফেলল। প্রথম প্রথম পাড়ার লোকেরা টুকটাক এটা ওটা সেলাই করত। আস্তে আস্তে বড় বড় কাপড়ের দোকান থেকে ডজন দরুনে কাটা সায়া ব্লাউজ এনে গভীর রাত পর্যন্ত সেগুলো সেলাই করত। এসবই নিজের সামান্য চাকরিটুকু বাঁচিয়ে করত। তার কাজ ছিল মায়ের সেলাই করা জিনিসগুলো দোকানে পৌঁছে দেওয়া। মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর বোধি বলল, মা এবার কি হবে? আমি কি কাজ খুঁজে? কি হবে মানে? লেখাপড়া করবি, তোকে ভালো মন্দ খাওয়াতে পারবো না, কিন্তু ডাল ভাত খেয়েও তোকে লেখাপড়াটা করতে হবে। সংসারটা একরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। বাবা বেঁচে থাকতে তাদের খাওয়া পড়ার অভাব ছিল না। বাবার জন্ম আর ছেলেবেলাটা কেটেছিল পূর্ব বাংলায়। নিরামিষ তরকারি চেয়ে মাছের বিভিন্ন রকম পদ খেতেই বাবা ভালোবাসতেন। তাই রান্নায় বৈচিত্র্য ছিল। রবিবার মানেই খাসির মাংস, জলখাবারে লুচি, আলুর দম আর মিষ্টি। অন্যদিন 2-3 রকমের মাছ, আর রাতে মুরগির মাংস বাঁধা ছিল। মা চিরকালই বিষয়ী মানুষ। বাবার বাড়াবাড়ি খরচ দেখলে রাগারাগি করে বলতো, আয়ের চেয়ে তোমার ব্যয় বেশি। ছেলেটার ভবিষ্যৎটা ভাববে না? মাথার ওপরে একটা ছাদও পর্যন্ত করতে পারলে না, সব খেয়ে পড়ে উড়িয়ে দিচ্ছ। বাবা হেসে বলতো, হবে হবে, সব হবে। আমার মাইনেটাও তো একটু বেড়েছে। মাথার ছাদ আমি করতে না পারলেও তোমার ছেলে একদিন ঠিক করবে। বাবার মৃত্যুর পর মা নির্মম হাতে সব খরচ ছেটে ফেলেছিল। না ছেটে মার কোনো উপায়ও ছিল না। প্রতিদিন ডাল, আলু সেদ্ধ আর সস্তা তরকারির একটা ঘ্যাট। একবেলা রান্না করে দুবেলা খাওয়া। মাঝে মধ্যে ডিম রান্না হতো, মাছ বা মাংস কালে ভদ্রে হতো। প্রতিদিন মাছ মাংস ভালো মন্দ খাওয়াতে অভ্যস্ত মুখে হতদরিদ্রের মতো খাবার খেতে প্রথম প্রথম তার খুব কষ্ট হতো। মা বলতো, বোধি চিরকাল এমন দিন থাকবে না বাবা। একদিন তো চাকরি হবে, নিজের বাড়ি হবে। এখন যে কারোর কাছে হাত পাততে হচ্ছে না, জেনে রাখিস, এটাই অনেক পাওয়া। সচ্ছল আত্মীয় স্বজনেরা বাবা বেঁচে থাকাকালীন যোগাযোগ রাখত। যে কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন করত। গ্রাম থেকে ডাক্তার দেখানোর জন্য এখানে 2-4 দিন থেকেও যেত। বাবা তখন আরও হাত খুলে বাজার করতেন। এখন তাদের অবস্থা দেখে এক এক করে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করলো, পাছে মা তাদের কাছ থেকে টাকা ধার চায় বা অন্য সুযোগ পেতে চায় বলে। অবশ্য মা তাতে একরকম বেঁচে গেল। আত্মীয়দের বাড়ি নেমন্তন্ন খেতে গেলে পোশাক আশাকের দিকে নজর দিতে হতো। তার ওপর উপহার তো ছিলই। কম দামি উপহার দিলে আড়ালে তাদের হাসাহাসি করার লজ্জাও ছিল। তবু বাবার মৃত্যুর পর জ্যাঠার একমাত্র ছেলের বিয়েতে বদিকে গ্রামের বাড়িতে যেতে হয়েছিল। মা যেতে রাজি হয়নি। বলেছিল, যে বাড়ির দোরগড়া থেকে একদিন তোর বাবা আর আমাকে অন্য জাতে বিয়ে করার অপরাধে তাড়িয়ে দিয়েছিল, বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল, সেখানে তোর বাবা কখনো যায়নি, আমিও যাব না। বদি বলেছিল, তাহলে আমি কেন যাব মা? বাড়ি বয়ে এসে তোর নিজের জ্যাঠা নেমন্তন্ন করেছেন। বিয়ের পর তিনি প্রথম এই ভাড়া বাড়িতে পা রেখেছেন, এটাতে যে না গেলেই নয় বাবা। অগত্যা বধিকে একাই যেতে হয়েছিল। মায়ের বিয়েতে উপহার পাওয়া একজোড়া হালকা ওজনে সোনার দুল পালিশ করে নিয়ে গেছিল। সেই উপহার দেখো অনেকেই আড়ালে মুখ টেপাটেপি করেছিল।
জেঠিমা বলেছিল, হ্যাঁ রে বধি, এত ফঙ্গবেনে জিনিস তোদের বহরমপুরে বানায় বুঝি? এ তো কানে পড়ার আগেই ভেঙে যাবে রে। যাই হোক, এটা বানাতেও তো খরচ হয়েছে। ক্ষমতা যখন নেই তখন একটা কাঁসার বগি আনলেই পারতিস, তবু সেটা ব্যবহার করা যেত। তা ঠাকুরপো তো তেজ করে বাড়ি ছেড়ে গিয়েছে, নিজেদের একটা আস্তানাও করতে পারিনি। সেই ঘুপসি ভাড়া বাড়িতেই তো আছিস। বৌদি বলল, জেঠিমা, বাবার এত তাড়াতাড়ি চলে যাওয়ার তো কথা ছিল না। বাবা বেঁচে থাকলে হয়তো নিজেদের একটা বাড়ি হতো। এখন মায়ের সামান্য মাইনের টাকাতেই আমাদের মা ছেলের চলে যায়। জেঠিমা মুখে একটু চুকচুক শব্দ করে বলল, তোর বাবা যদি জেদ করে তোর দাদুর কথায় বাড়ি ছেড়ে চলে না যেত, তাহলে তোদের এই দুর্দশায় পড়তে হতো না। সে তো কোনো যোগাযোগ রাখেনি। তুই যদি যোগাযোগ রাখিস, তাহলে না হয় মাঝে মাঝে এসে ক্ষেতের ফসল কিছু নিয়ে যাস। তোর মারও তো জেদ তো কম নয়, না হলে বলতাম তার ওই ছোট লোকের চাকরিটা ছেড়ে এই বাড়িতে এসেই থাকতে। এখানে তোদের খাওয়া পড়ার অভাব হতো না। তোর জ্যাঠাকে বলে তোর লেখাপড়ার ভারও নয় হয় নিতাম। হাজার হোক, তুই তো এই বংশেরই ছেলে। তুই এত বড় হয়েছিস, মাকে একটু বোঝা। তোর মা বিধবার রীতি নিয়ম মানে তো। বৌদি বলল, বিধবার নিয়ম বলতে যদি আমিষ খাওয়া বাদ হয়, তাহলে আমার মা সেটা মানে না। মানে আমি মানতে দিইনি। এমনিতেই আমাদের মা ছেলের বিধবার মতোই প্রতিদিনের খাওয়া দাওয়া। তবে সে তরকারি ডালে পেঁয়াজ রসুন থাকে। কালে ভদ্রে মাংস খাই, শুধু ডিমটা মাঝে মধ্যে খাই। ওই কালে ভদ্রের দিনগুলোতে মাও মাছ মাংস খায়। জেঠিমা বলল, ভালো ভালো। স্বামী মরতে না মরতেই সব জাত ধম্ম বিসর্জন দিল। আর দেবে নাই বা কেন? সে নিজেই তো বেজাতের মেয়ে। বৌদি বলল, ঠিকই বলেছ জেঠিমা, তোমরা হলেন কুলীন ব্রাহ্মণ, তাই বামুন নাই নীতি তোমাদেরই থাক। আমি অবশ্য বাবার মতোই আপাতত জাতপাত মানি না। জেঠিমা বলল, আমার কাছে যা বললি, এই বিয়ে বাড়িতে এ কথা রাষ্ট্র করতে যাস না। যে আসেনি বলে আমার একটু মন খারাপ হয়েছিল, এখন মনে হচ্ছে সে না এসে ভালোই করেছে। যাই হোক, কাল যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যাস। তোর মায়ের জন্য দামি নমস্কারী শাড়ি, মিষ্টি আর বেঁচে যাওয়া মশলাপাতি আনাজপাতি নিয়ে যাস। বৌদি পরদিন ভোরে কাউকে না জানিয়ে ফিরে এসেছিল। আর জীবনে ও বাড়ি আর ছাটেনি। বাড়ি ফিরতেই মা বলল, হ্যাঁ রে, এত সকাল সকাল চলে এলি যে? তুই যাওয়াতে ওরা খুশি হয়েছিল তো? বৌদি বলল, খুব খুশি হয়েছিল মা। খুশি হয়ে জেঠিমা অনেক ভিক্ষেও দিতে চেয়েছিল। এমনকি ওদের বাড়িতে আশ্রয় আর খাওয়া পড়া, আমার লেখাপড়ার খরচও দিতে চেয়েছিল। কিন্তু তোমার ওই ছোটলোকি চাকরিটা ছাড়লে তবে তোমার দেওয়া দুলটা সত্যি ফঙ্গবেনেই ছিল। যোগ্য উপহার দেওয়ার ক্ষমতা যখন আমাদের নেই, তখন ফুলের তোড়াই নিয়ে যেতাম। আমরা গরিব, এটা ওদের কাছে গোপন করাটাই আমার কাছে অপমানের। গরিব হওয়াটা অপরাধ নয় মা। সাবিত্রী বলল, তোকে ওখানে পাঠানোটাই আমার ভুল হয়েছিল। ওরা আমাদের চেয়ে এত ছোট নজরে দেখে, সত্যি আমি জানতাম না। হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর বৌদি টিউশন শুরু করলো। তার রেজাল্ট শুনে 8-9-এর কয়েকটা ছাত্রও জুটে গেল। সেই তার টিউশনই শুরু। এরপর অঙ্ক নিয়ে বিএসসি পাশ করলো। অনার্সের রেজাল্ট আশানুরূপ হলো না। তার এমএসসি পড়াও আর হলো না। মা সাহস দিয়ে বলল, বৌদি, তুই বরং বিএডটা করে নে, দেখবি ঠিক একটা স্কুলের চাকরিও পেয়ে যাবি। বিএড কমপ্লিট করে বৌদি প্রথমবার এসএসসিতে বসে অকৃতকার্য হলো। পুরো টিউশন সময়ের মধ্যে সে সরকারি বেসরকারি সব পরীক্ষায় বসেছে। দ্বিতীয়বার স্কুলের পরীক্ষায় রিটিন টেস্ট পাশ করেও ভাইভাতে আটকে গেল। বৌদি ক্রমশই হতাশ হচ্ছিল। তাদের মা ছেলের এত পরিশ্রম সব কি বৃথা হবে? সারা জীবন কি তাকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবন কাটাতে হবে? বৌদি সত্য প্রায় টানা 4 বছর টিউশনি করছে। চাকরির পরীক্ষা দেওয়ারও বিরাম নেই। টিউশনি থেকে প্রায় 30,000 টাকা এখন তার মাসিক রোজগার। সংসার এখন অনেকটাই সচ্ছল। কিন্তু এটাই কি তার ভবিষ্যৎ? একদিন খেতে বসে মা বলল, বাবা, বৌদি, চাকরি তো সবার কপালে হয় না। তোর তো চেষ্টার কোনো ত্রুটি নেই। টিউশনটাকেই তুই বরং পেশা করে নে। কত ছেলে তো টিউশনি করেই বিয়ে করে সংসারী হয়েছে। আমিও তোর বিয়ে দেব। ভাগ্যে থাকলে বিয়ের পর চাকরি হবে, না হলে না হবে। তুই তো চাকরির সমান টাকাই রোজগার করছিস। তোর টিউশনের টাকাই জমে অনেকটা হয়েছে। বৌদি অবাক বিস্ময়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, মা, তোমার মাথা ঠিক আছে তো? টিউশনকে জীবিকার করে তুমি ছেলেকে সংসারী করতে চাইছো মা?
মা, দেশে মেয়ের এখন এমন আকালও পড়েনি যে ভাঙাচোরা ভাড়া বাড়ি আর ছেলের টিউশনি দেখে মেয়ের বিয়ে দেবে। আমি এখনও হাল ছাড়িনি মা। এটা আমার ভবিষ্যৎ হতে পারে না, আর ভবিতব্য যদি এটাই হয় তাহলে জীবনে আমি বিয়ে করব না। তুমি দ্বিতীয়বার আমার বিয়ের কথা আর বলবে না। হঠাৎ করেই বধির তন্নিষ্ঠার মুখটা ভেসে উঠল। কলেজে পড়ার সময় তন্নিষ্ঠার সঙ্গে তার আলাপ হয়েছিল। তন্নিষ্ঠা তার 2 বছরের জুনিয়র ছিল। একটু চাপা রঙের কাটা কাটা চেহারার হাসি খুশি প্রাণবন্ত মেয়ে। পোশাক আশাক দেখে বোঝা যেত বেশ সচ্ছল পরিবারের মেয়ে। সেই আলাপ ও বন্ধুত্ব থেকেই ভালোবাসা, তার অব্যবস্থার কথা, লড়াইও সবটাই তনু জানত। বোধি নিজের অবস্থান জানত বলেই বন্ধুদের সীমাতেই থাকতে চেয়েছিল। তনুই উপযাচক হয়ে তাকে প্রপোজ করেছিল। এই ভালোবাসায় অগ্রণী ভূমিকা তারই ছিল। তাদের মধ্যে কথা হয়েছিল দুজনের একজনের চাকরি হলেই তারা বিয়ে করবে। বৌদি বলতো, ধরো দুজনের মধ্যে একজনের চাকরি হলো না। তনু বলতো, তাহলে প্রমিস, দুজনে টিউশনি করেই আমরা ঘর বাঁধবো। প্রকৃত ভালোবাসার কাছে অভাব কখনো অন্তরায় হয় না। তোমার এই লড়াকু মনোভাব আর অকপট সত্যি বলটাই তোমার প্রতি আমার মূল আকর্ষক। বৌদি বলল, শুধু এই জন্য? নিজের সুন্দর চেহারাটার জন্য তোমার খুব অহংকার, তাই না? তুমি একটা আস্ত বুদ্ধুরাম। আরে বাবা, সেই আকর্ষণ থেকেই তো অনুরাগ, ভালোবাসা। তুমি কি জানো, এই রবিবারটার জন্য আমি চাতক পাখির মতো অপেক্ষা করে থাকি। তোমার জন্য আমি সব রকম প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি। বোধি তনুর কথাগুলো আস্তে আস্তে বিশ্বাস করতে করতে শুরু করেছিল। তনুর অনুপ্রেরণা তার মনে শক্তি ও সাহস দিত। স্বপ্ন দেখেছিল ভবিষ্যতে নিজেদের সুখী দাম্পত্য জীবনের। ভাড়া বাড়িতে নিয়ে এসেছিল। তাদের অবস্থা সচক্ষে দেখেও তনু অবনির্মনীয় ছিল। ইদানিং টিউশনিতে পুরো সময়টা ব্যস্ত থাকতে তনুর অনেক কথা হয়। একমাত্র রবিবার দিন তারা দেখা করতে শহরে নির্জন একটা প্রান্তে ছোট নদীর বাঁধানো পাড়ে ছোটে। আগের রবিবার তনু বলেছিল বিশেষ কাজে সেদিন সে দেখা করতে পারছে না। তনুর সঙ্গে দেখা করার জন্য তার মনটা উথাল পাতাল করে উঠল। তনুর কথা ভাবতেই তনুর ফোন এলো। তনু বলল, বোধি, কাল রবিবার দেখা করব। তোমাকে আমার কিছু বলার আছে, আর সেটা কালকেই বলতে হবে। অনেকটা দেরি করে ফেলেছি। বোধি মনে মনে ভাবলো তার নিজের বয়স 27+। তাহলে তনুর বয়স তো 25। নিশ্চয়ই ওর বাড়ি থেকে বিয়ের তাগাদা দিচ্ছে। তাহলে কি তনু ওকে বিয়ের কথা বলবে? বোধির মন থেকে নিমেষেই সব হতাশা দূর হয়ে গেল। মনটা এক অনাবিল আনন্দে ভরে উঠল। তনু যদি সাহস করে বিয়েটা করতে চায় তাহলে সে অবশ্যই বিয়ে করবে। এই বাসাটা ছেড়ে দিয়ে একটা সুন্দর বাসা ভাড়া নেবে। সেই বাসাটা তনুর মন মতো করেই সাজিয়ে রাখবে। মাকে এখনই কিছু বলবে না। পরদিন একটা ইস্ত্রি করা প্যান্ট শার্ট পরে বেশ ফুরফুরে মেজাজে নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখলো তনু তখনও আসেনি। বুকটা আজ বড্ড ধুকপুক করছে। তনু 5-10 মিনিট পরে এলেই বরং ভালো হয়। তনুর সিদ্ধান্তের উপর সে কি বলবে সেটা আর একেবারেই মনে মনে গুছিয়ে নিল। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর তনু এলো না দেখে ফোনটা বের করতে যাবে, তখনই তনুকে দেখতে পেল। তনুকে দূর থেকে দেখে তার চারপাশটা আলোয় আলোয় হয়ে গেল। বোধি তনুর হাতটা ধরে বলল, মাত্র 1 সপ্তাহ মিস করেছি তোমাকে, কিন্তু মনে হয় 1 যুগ ধরে তোমাকে দেখালাম। কি মনে হলো তনু? তুমি এমন গম্ভীর হয়ে যাচ্ছ কেন? অনু বলল, কিভাবে কথাটা বলবো বুঝতে পারছি না। নাকি কথাটা আমাকে যে বলতেই হবে। বৌদি, প্রথমেই বলি, আমার ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম ছিল বলে কলকাতার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি পেয়েছি, আর কাকতালীয়ভাবে আমার ঠিকানাটাও কলকাতায় আসতে চলেছে। বৌদি বলল, বাহ, এটা তো খুব আনন্দের খবর। অভিনন্দন তনু। আমিও খুব লেগে আছি তনু, কিন্তু কলকাতায় ঠিকানাটার কথাটা ঠিক বুঝলাম না। বৌদি, গত রবিবার কলকাতায় আমার বিয়ে ফাইনাল হয়ে গেল। অমিত একটা নামী কলেজের লেকচারার, কলকাতায় নিজের বাড়ি, দেখতেও সুদর্শন। বৌদি বলল, তনু, তোমার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন তো তুমি আমাকেই দেখেছিলে। 5 বছরের বেশি আমাদের সম্পর্ক, ভালোবাসা। বিশ্বাস করো, এত বছর ধরে আমার মনে হতো মায়ের পরে এই পৃথিবীতে তোমার চেয়ে আপনজন আর কেউ নেই। তনু বলল, সেটা ছিল আমার অপরিণত মনের আবেগ। তুমি তো এত বছরও একটা চাকরি জোটাতে পারলে না, একটা স্থায়ী চাকরি। থাকলেও না হয় ঝুঁকিটা নেওয়ার কথাটাই ভেবে দেখতাম।
তোমার সঙ্গে পরিবারের বিরুদ্ধে বিয়ে করলে বাবা একটাও টাকা আমাকে দিত না, হয়তো সম্পর্কও রাখতো না, ভবিষ্যতে টাকা পয়সা বিষয় সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করত। এই বিয়েতে গা ভর্তি গয়না, দামি ফার্নিচার, আমার নিচের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা সব বাবা দেব, যদিও ওদের কোনো দাবি নেই। কিন্তু তোমাকে বিয়ে করলে একটা অন্ধকার নিশ্চিত জীবন পেতাম। সরি সরি, বাস্তব আর কল্পনার ঢের তফাৎ, সেটা বুঝতেই আমার দেরি হয়ে গেছিল। আমি এবার উঠব। তোমার সঙ্গে এতগুলো বছর মেলামেশার কারণে বন্ধুত্বের সম্পর্ক রাখতেই পারতাম, কিন্তু তাতে আমাদের বিবাহিত জীবনের সমস্যা হবে। আর একটা অনুরোধ, তোমার সঙ্গে আমার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আছে, সেলফিগুলো অবশ্য আমারই তোলা। ছবিগুলো যদিও খুব নির্দোষ ছবি, তবু তোমার ভালোর জন্য এগুলো ডিলিট করে দিও। স্মৃতি হয়ে আঁকড়ে বসে থেকে লাভ নেই। বুদ্ধি বলল, কয়েকটা দিন ছবি তুমি আমাকে জড়িয়ে ধরে তুলেছিলে। তুমি কি ইনসিকিউর ফিল করছো? কি ভাবছো সোশ্যাল মিডিয়া পোস্ট করব? করব, ভালো লাগলে তো পোস্ট হবেই। ভয় নেই, তোমার সামনেই ওগুলো ডিলিট করছি। আমিও বড্ড দেরিতে বুঝলাম তর্নিষ্ঠা, তোমার বলা প্রতিশ্রুতিগুলো প্রথম প্রথম আমার কাছে রূপকথার মতো লাগতো, কিন্তু তোমার ভালোবাসা আর দৃঢ় মনোভাব দেখে আমি বিশ্বাস করেছিলাম তোমার আগামী জীবনের জন্য আমার শুভেচ্ছা ও অভিনন্দন। বাড়ি ঢুকতেই মা বলল, তোকে এমন দেখাচ্ছে কেন বাবা? সেজে গুজে ঝলমলে চেহারা নিয়ে বেড়াতে গেলি, ফিরে এলি ঝড়ে বিধ্বস্ত চেহারা নিয়ে। রবিবারে তো তোর কোনো ইন্টারভিউ ছিল না, ইস্ত্রি করা জামা প্যান্টটা কুচকে একসা করেছিস, ওটা খুলে রাখ, আমি ইস্ত্রি করে রাখবো। বৌদি বলল, মা একটু আদা দিয়ে চা করে দেবে, মাথাটা বড্ড ধরেছে। সে না হয় করছি, কিন্তু তোর কি হয়েছে বললি না তো? বধিম না নিশে বলল, কিচ্ছু হয়নি গো মা, আমার মতো ছেলের জীবনে নতুন কিছু ঘটেই না, আমি বরং আজ ভারমুক্ত হলাম। কে বলেছে ঘটে না? ঘটার হলে ঠিকই ঘটে, ভালো কিছু ঘটে, আবার খারাপও কিছু ঘটে। খারাপ দুর্ঘটনাকে ভেবে তাড়াতাড়ি ভুলে যাওয়ার চেষ্টা করিস বাবা। জানি না কোন যন্ত্রণা পেয়ে আজ তোর এই বিধ্বস্ত চেহারা। বৌদি বলল, তুমি কি পাগল হলে? গরিবদের দুঃখ থাকে, হতাশা থাকে, অভাব থাকে, কিন্তু অন্য যন্ত্রণা, কষ্ট থাকতে নেই। সাবিত্রী বলল, তোকে একটা কথা বলি বৌদি, দেখ বাবা, একটা বড় লোকের প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে একটা সুন্দরী গরিব মেয়ের ভালোবেসে বিয়ে হামেশাই হয়ে থাকে। বিয়ের পরে সুখী হবে কি না সেটা পরের ব্যাপার। অনেকেই সুখে সংসার করে, আবার কারো কারো ভাগ্যে সব কিছু মানিয়ে সংসার করতে হয়। কিন্তু একটা গরিব বেকার ছেলে, যাকে শুধু চাকরির বিকল্প হিসাবে টিউশনকে জীবিকা হিসাবে বেছে নিতে হয়, তার সঙ্গে ভালোবাসা খেলা করা যায়, কিন্তু বিয়ের বেলায় তার বাবা মা নির্ধারিত প্রতিষ্ঠিত ছেলেকেই সে বিয়ে করে। তাই তো জীবনে যা কিছু ঘটে থাকুক বাস্তবকে মেনে নে বাবা, জানবি সত্যিকারের ভালোবাসা কখনো হিসেব কষে হয় না। বৌদি বলল, বললাম তো মা, আমার জীবনে সেরকম কোনো ঘটনাই ঘটেনি, বরং আজ আমার নিজেকে নির্ভর লাগছে। সেই ভালো বাবা, আমি বলছি তোর এত পরিশ্রম, কষ্ট আর অধ্যবসায় কখনোই বৃথা যাবে না। আঘাত থেকেই তো জেদ বাড়ে, এই জেদটা শুধু ধরে রাখিস বাবা। কিন্তু বৌদি ক্রমশই হতাশ হতে হতে চাকরির আশা প্রায় ছেড়েই দিয়েছিল। এই জীবনটাকে ভবিতব্য বলেই মেনে নিয়েছিল। হতাশার শেষ সীমায় পৌঁছানোর মাস ছয়েক পর তার ভাগ্যের চাকরা অপ্রত্যাশিতভাবে ঘুরে গেল। হঠাৎই তার হাতে একটা মুখ বন্ধ খাম এলো। খামটা খুলেই বৌদি আনন্দে লাফিয়ে উঠে মাকে জড়িয়ে ধরে বলল, মা, কলকাতা স্টেট ব্যাংকে আমার চাকরি হয়েছে। শুধু অনার্স আর বিএডটা কোনো কাজে লাগলো না। স্কুলের চাকরির আশায় বসে না থেকে ওই সময়টা ভালো কোচিংয়ে ভর্তি হলে অনেক আগেই চাকরিটা হয়ে যেত। সাবিত্রী বলল, ওরে ছাড় ছাড়, ভালো করে বল দেখি কি হয়েছে। মা, আমার চাকরি হয়েছে, 10 দিন পর আমার জয়নিং। এবার এখানকার তল্পিতল্পা গোটাও মা, আমি কলকাতায় গিয়ে বাসা ঠিক করি, তোমাকে নিয়ে চলে যাব। তাহলে এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন। হ্যাঁ রে, এর মধ্যে কি চাকরির পরীক্ষা দিয়েছিলি? বৌদি বলল, কত পরীক্ষায় তো দিয়েছিলাম মা, তুই ভালো করে দেখছিস তো? এই তো, তুমি নিজের চোখেই দেখো না। তাহলে দেখলি তো, লেগে থাকলেই মানুষের জীবনে ভালো ঘটনাও ঘটে। এবার কথা দিয়ে 6 মাস পর বিয়ে করবি। আচ্ছা মা, তুমি বিয়ে বিয়ে করে এমন অস্থির হচ্ছ কেন? আমি কি তোমার অরক্ষণীয়া মেয়ে? আগে নিজেদের একটা ফ্ল্যাট কিনবো, তারপর বিয়ের কথা ভাববো। তার আগে একবারও বিয়ের কথা বলবে না।
বেশি বললে আমি সিরিয়াসলি বলছি, তোমার বিয়েটাই আগে দিয়ে দেবো। সাবিত্রী বলল, কথাটা মন্দ বলিসনি, তবে এই বুড়িমাকে বিয়ে দিতে গেলে তোকে বিস্তর হ্যাপা পোহাতে হবে। আমি বরং ফ্ল্যাট না করা পর্যন্ত তোর বিয়ের কথা আর বলবো না, কিন্তু এখনই আমি যাব না। তুই মেসে থেকে চাকরি করে আগে টাকা সঞ্চয় কর। তোর হায়ার সেকেন্ডারি পর থেকে যতদিন টিউশন করেছিস সেই টাকার পরিমাণ অনেকটা হয়েছে। আমার তোলার কিছু গয়না আছে যেটা হয়তো অভাবেও বেচিনি। তোর চাকরির টাকা আর আমার খুদ পুরো সব মিলিয়ে আছে, তাতে তোর ফ্ল্যাট কিনতে কত সময় লাগবে? বৌদি বলল, সে টাকা যে তুমি কিপটেমি করে জমিয়েছো সেটা জানি, কিন্তু একটা কথা, এবার সেলাই করাটা ছাড়ো। সাবিত্রী বলল, কিপটেমি নয়, বল মিতব্যয়িতা করে জমিয়েছি। শোন বাবা, আমার চাকরিটা তো এখনও আছে, একটা পেট চালিয়ে ওখান থেকেও আমি কিছু কিছু জমিয়ে নিই। বিধি বলল, বেশ, খাওয়া দাওয়াতে কিন্তু একদম কিপটেমি করবে না। তবে চাকরির সঙ্গে আমি টিউশনটাও করব ভাবছি, তাহলে বছর দুয়েকের মধ্যেই নতুন ফ্ল্যাট কিনতে পারবো। ন্যায় করে বদির চাকরি করা 4 বছর হতে চলল। এর মধ্যে 35 লাখ টাকা দিয়ে সিঙ্গেল টাওয়ারের 700 স্কোয়ার ফিটের নতুন ফ্ল্যাট কেনা হলো। মায়ের গয়না নিয়েও 10 লাখ টাকা ব্যাংক লোন নিতে হলো। মা ছেলে মিলে মহা উৎসাহে সেই ফ্ল্যাট গুছিয়ে একটা সত্যনারায়ণের পুজো দিয়ে পাকাপাকিভাবে এখানে বসবাস শুরু করলো। মাস 6 আগে একটা মোটর বাইকও কিনেছে। এখন মাকে আর কোনো অজুহাতেই বিয়ের ব্যাপারটা থেকে আটকানো যাচ্ছে না। 1 বছর আগে পর্যন্ত বলেছিল ব্যাংক থেকে লোন শোধ না হওয়া পর্যন্ত কোনো কিছুই ভাববে না। এর মধ্যে মাকে একবার বেনারস আর একবার পুরী নিয়েও ঘুরিয়ে নিয়ে এসেছে। কিন্তু যতই মাকে খুশি ও ব্যস্ত রাখুক, মা কিন্তু ভোলার না। বৌদি মাকে কোনো দিন বলতে পারবে না, বিয়ে করা তো দূরের কথা, সে জীবনে কোনো মেয়েকে আর বিশ্বাস করতে পারবে না। কয়েকদিন পর মা চা আর 2টো ভেজিটেবিল চপ নিয়ে এসে বলল, তুই চপ খেতে ভালোবাসিস বলে আর চপ ভেজেছি। বৌদি বলল, অতিরিক্ত চোরের লক্ষণ নয় তো মা জননী? হাতে কোনো পাত্রীর সন্ধান নেই তো? তোর লক্ষণ আমার ভালো ঠেকছে না বৌদি। এতদিন তুই যে অজুহাত দিয়েছিস আমি কান পেতে শুনেছি। এখন তোর বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, পাকা চাকরি হয়েছে, তাহলে বিয়ে করার আর কি সমস্যা আছে বল? আমি মরলে কি তুই সংসারী হবি? মা, তোমার ছেলের গাড়ি হয়েছে এ কথা ভুলেও কাউকে বলো না। মোটর বাইককে কি গাড়ি বলে? 4 চাকাকে গাড়ি বলে। হ্যাঁ, আমাদের মাথার উপর ছাদ হয়েছে, একটা নিশ্চিত জীবনও হয়েছে। তবে তুমি একটা খুব দামি কথা বললে, তুমি মরলেই আমি বরং বিয়েটা করব। বিদেশে লোকের 75-80 বছর বয়সে বিয়ে করে। একবার ভেবে দেখো মা, আমরা দীর্ঘদিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছি। তুমি শুধু আমাকে লেখাপড়া শেখানোর জন্য প্রাণপাত করে পরিশ্রম করেছো। এসব কথা কি পরের মেয়ে জানবে? সে তো আমার এখনকার অবস্থান দেখে বিয়ে করবে। সে এসে যদি তোমাকে সহ্য করতে না পারে, তোমরা দুজনেই তো আমার ওপর অধিকারটা সহজে ছাড়বে না। তখন তো আমার অবস্থাটা তো ছুঁচো গেলার মতোই হবে। তখন আমি তো কারোর পক্ষই তো নিতে পারবো না। তার চেয়ে আমরা মা ছেলেতে দিব্যি আছি। কেন সুখে থাকতে তোমাকে ভূতে কিলোচ্ছে মা গো? মা বলল, দেখ বধি, তোর ছেদ যুক্তিতে আমি বুঝি না। তোর যুক্তি মানতে গেলে কোনো মা তার ছেলের বিয়ে দেবে না। এসব মস্করা রাখ, আমার শরীর কিন্তু ভালো যাচ্ছে না। তোকে সংসারী না দেখলে আমি মরেও শান্তি পাবো না। আমি তোকে অনুমতি দিয়ে রাখলাম, আমাদের শাশুড়ি বউয়ের কোনো অশান্তি হলে তুই বউয়ের পক্ষই নিস। এবার কি বলবি? বধি বলল, আচ্ছা তাই না হয় হলো, কিন্তু পাত্রী খুঁজতেও তো একটু সময় লাগবে। ধরো সম্বন্ধ করে বিয়ে হলে তুমি আমি মিলে অন্তত গোটা 10 পাত্রী তো দেখবই। তারপর ধরো তুমি মেয়ে দেখে কারোর নাক বোঝা বলবে, কারোর চোখ ছোট বলবে, না হলে মেয়ের গায়ের রং কালো বলবে। তখন আবার মেয়ে দেখার নতুন পর্ব চলবে। তখন তুমি কিন্তু তাড়া দিতে পারবে না। সাবিত্রী বলল, তুই আবার মস্করা করছিস? কেন বুঝছিস না বাবা, তোর একজন জীবন সঙ্গিনীর খুব দরকার, যে শুধু তোর স্ত্রী নয়, একজন ভালো বন্ধুও হবে। মানুষ কি একা একা বাঁচতে পারে? বধি বলল, কেন বাঁচতে পারবে না? এটা কলকাতা শহর মা, এখানে পয়সা দিলে বাঘের দুধ পর্যন্ত মেলে। একটা ফোন করলেই 4 বেলার খাবার তোমার দরজায় পৌঁছে যাবে। যা বাবা, অমনি চোখে জল। ঠিক আছে ঠিক আছে, আর ফোঁস করে কাঁদতে হবে না। আমি 2-1 দিনের মধ্যেই বরং খবরের কাগজে বিজ্ঞাপনটা দিয়েই দিই। দিন 7 পর সাবিত্রী ছেলেকে জিজ্ঞেস করলেন, বধি গুছিয়ে বিজ্ঞাপন দিয়েছিস তো? হ্যাঁ মা, দিয়েছি, কিন্তু গতকাল রবিবার কাগজে বিজ্ঞাপন দেখলাম না তো। বধি বলল, আমি তো ইংরেজি কাগজে দিয়েছি। কেন ইংরেজি কাগজে কেন?
এ বাবা, তুমি জানো না ইংরাজি কাগজ হলো অভিজাত কাগজ, ওখানে দিলেই শয়ে শয়ে পাত্রীর বাবারা যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার দিয়েছিস? বধি বলল, বিয়েটা তুমি করবে না আমি করব। কেন, তুই করবি? সেই জন্যই তো আমার ফোন নম্বর দিয়েছি। কাল পরশু থেকেই দেখবে ফোন আসতে শুরু করবে। কথা বলে ভালো লাগলে তখন এই বাড়ির ঠিকানায় মেয়ের ছবি পাঠাতে বলবো। তুমি তাড়া দিলে কিন্তু হবে না, এটা একটা লং প্রসেস। সত্যি বলছিস তো? আমি অপ্রয়োজনে কখনো মিথ্যে বলি? কিন্তু তোর বয়সটা তো দিন দিন বাড়ছে। বৌদি বলল, মা আমার মনে হয় তুমি একমাত্র মা যে কিনা আমার 25 বছর বয়স থেকে ক্লান্তিহীনভাবে বিয়ের তাগাদা দিতে দিতে এখনও ক্লান্ত হওনি। এখন আমার বয়স মোটে 32+। তুমি কি জানো আজকাল মেয়েরা 28-30-এর আগে বিয়ের কথা ভাবেই না। মা জননী, এবার একটু আধুনিক হও। মান্ধাত্তা আমলে পড়ে থাকলে হবে? আর কতদিন মাকে এড়িয়ে যাবে বধি নিজেও জানে না। তনুর সঙ্গে ব্রেকআপের পর তার মনে একটা স্থায়ী ক্ষত তৈরি হয়ে আছে। সব মেয়ে একরকম হয় না জেনেও মেয়েদের প্রতি সে কোনো আকর্ষণ বোধ করে না। সৌজন্যের সম্পর্ক ছাড়া এতদিনেও সে কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কেও জড়ায়নি। অনেকেই তার সুদর্শন চেহারা, স্থায়ী চাকরি দেখে এগিয়ে আসতেও আগ্রহী ছিল। তখনই তার মনে হতো, ভালোবাসা কি সত্যিই কি হিসাব কষে হয়? ভালোবাসার সময় আবেগ দিয়ে কথা বলা, একে অপরকে হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেওয়া, সেগুলো সব কি কথার কথা? সে কি দিন দিন ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে? দিন 15 পর সাবিত্রী বললেন, হ্যাঁ রে, কত দূর এগোলো? এখনও তো একটাও ছবি এলো না। বৌদি বলল, মা বেশ কিছু ফোন এসেছিল, কিন্তু বেশিরভাগ ডিভোর্স সিমে। 2-3 জনের বয়স আমার চেয়ে 2-3 বছরের বেশি। এদের কারোর সঙ্গে বিয়ে দিতে চাইলে আমি ছবি পাঠাতে বলবো। কেন, দেশে কি অবিবাহিতা মেয়ের আকাল পড়েছে? তাহলে বরং আমি একবার বিজ্ঞাপন দিই। বেশ, তাহলে আনন্দবাজারে দে, আর আমার ফোন নাম্বারটা দিবি। বৌদি বলল, মা একটা কথা বলবো। কথা মানেই তো তোর মশকরা করা। কি বলবি বল? বলছি, চলো তোমাকে আমি মথুরা বৃন্দাবন ঘুরিয়ে নিয়ে আসি, তারপর না হয় বেশ ভালো করে বয়ান লিখে বিজ্ঞাপন দেব। ভেবে দেখো মা, আমার একবার বিয়ে হয়ে গেলে বউয়ের সঙ্গে হানিমুনে যেতে হবে। তারপর বছর বছর কখনো গোয়া, কাশ্মীর, দার্জিলিং, গ্যাংটক ঘুরতে যেতে হবে। তখন তোমাকে সঙ্গে নিলে বউ হয়তো বলবে, সব জায়গায় শাশুড়িকে টেকে নিয়ে আমার ঘোরার কোনো দরকার নেই। আবার শুধু বউকে সঙ্গে নিয়ে বেড়াতে গেলে তোমার অভিমান হবে। মুখে কিছু না বললেও ভাববে বিয়ের পর ছেলেটা আমার পর হয়ে গেল। সাবিত্রী বলল, তুই কি আমাকে বোকা ভেবেছিস? শোন বধি, আমি ঠিক 3 মাস অপেক্ষা করব, তারপর যেদিকে দু চোখ যায় চলে যাব। তাহলে মথুরা বৃন্দাবন সত্যিই যাবে না? পরে কিন্তু আমাকে দোষ দিও না। আমাকে বিরক্ত করিস না বধি, আমার সব বোঝা হয়ে গেছে। বেশ, তাহলে বিজ্ঞাপন দিয়ে আজ আর কাজ নেই। তুমি বরং তোমার বাপের বাড়ির গ্রামে কোনো সই বা গঙ্গা জলের আইবুড়ো মেয়ে থাকলে তার সঙ্গেই আমার বিয়ে ঠিক করো। তোমার পছন্দই আমার পছন্দ। তুমি যাকে পছন্দ করে আমাকে বলবে, বধি একেই তুই বিয়ে কর, আমি চোখ বন্ধ করে তোমার হুকুম তামিল করব। এবার খুশি? তুই আমার চোখের সামনে থেকে উঠে যা বধি। দিন 7 পর হঠাৎ অফিসে একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, আপনি বোধিসত্ত্ব মুখার্জি বলছেন? বলছি। আমি আরজিকর থেকে বলছি। আপনার মা হঠাৎ অজ্ঞান হয়ে যান, মাইল্ড স্ট্রোক। আমার মায়ের ফোন পেয়ে ওনাকে এখানে ভর্তি করেছি। বধি উদ্বিগ্ন গলায় বলল, আমি এক্ষুনি আসছি। আমার মা বাঁচবে তো? টেনশন করবেন না, ওনার প্রেশারটা হাই ছিল, এখন স্থিতিশীল আছে। আচ্ছা, আপনার নামটা? আর একটা কথা, আপনার মার সঙ্গে আমার মার কিভাবে যোগাযোগ হলো? দেখুন, এত ডিটেলসে বলার আমার সময় নেই। ফোনটা কেটে গেল। বধি হন্তদন্ত হয়ে হসপিটাল এসে দেখলো মা চোখ বন্ধ করে শুয়ে আছে। বধি গায়ে হাত দিয়ে মা বলে ডাকতেই উঠে বসে বলল, তুই এত হাঁপাচ্ছিস কেন? আমার কিচ্ছু হয়নি। কি করে যেন মাথাটা ঘুরে গেছিল। একজন অল্প বয়সী নার্স এসে বললে, কি আপনি উঠে বসেছেন কেন? চুপচাপ শুয়ে থাকুন, আর একটাও কথা বলবেন না। বধি বলল, নমস্কার, আমি ওনার ছেলে। নার্স বলল, আপনি কেমন ছিলেন? মার কোনটা নিষেধ না জেনেই মায়ের সঙ্গে বকবক করছেন। ওনার এরকমটা হলো কি করে? আপনি কি মাকে মানসিক কষ্ট দেন? বধি বলল, আপনার কি মনে হয় আমি মাকে মানসিক কষ্ট দিই? মা কি আপনার কানে কানে এটা বলেছে? না বললেও মুখ দেখে আমরা অনেক কিছুই বুঝতে পারি। বধি বলল, আপনি বরং নার্সিং ছেড়ে দিয়ে জ্যোতিষ চর্চা করুন, আপনার রমরম করে পসার হবে। মাকে কবে ছেড়ে দেবেন দয়া করে বলবেন? আগামীকাল সকাল 10টায়। ওনার কিছু ব্লাড টেস্ট করা হয়েছে, রিপোর্ট মোটামুটি নর্মাল। তবে ওনাকে 1 সপ্তাহ ফুল বেড রেস্টে রাখবেন। ওনাকে কোনো রকম স্ট্রেস দেবেন না, সাবধান করে দেওয়াটা আমার ডিউটি। ধন্যবাদ।
সাবিত্রী বলল, বৌদি ফ্রিজে মাছের ঝোল, ধোকার ডালনা রাখা আছে, ভাতও আছে, তুই শুধু মাইক্রোওয়েভে গরম করে নিস। মা, তুমি দুপুরে ভাত খেয়েছিলে? না খাওয়ার আগেই তো মাথা ঘুরে গেল। এখানে অল্প দুধ পাউরুটি খেয়েছি। এইমাত্র যে নার্স মেয়েটিকে দেখলি, ওই আমাকে এখানে নিয়ে এসেছে। দেখলাম তো, বেশ মেজাজি নার্স। মেজাজ দেখে মনে হলো উনিই ডাক্তার। না রে, মেয়েটার ওপর দেখে বিচার করিস না, ও খুব নরম মনের মেয়ে। আমার কি সেবা যত্নটাই না করলো। পরদিন বুধি বেলা 11টায় মাকে বাড়ি নিয়ে আসার আধ ঘন্টা পর একজন ভদ্রমহিলা একটা টিফিন ক্যারিয়ার তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, বাবা, এটাতে তোমাদের দুজনের দুপুরের খাবার আছে। তোমার মা আমাকে চেনেন। বুধি বলল, আপনি কষ্ট করতে গেলেন কেন? আমি রান্না করে নিতাম। আসুন, ভিতরে আসুন। মহিলা বললেন, আমি বিকেলে আসবো, মা এখন খাওয়া দাওয়া করে বিশ্রাম করুক। দুপুরে মাকে খেতে দিয়ে বুধি বলল, মা, এক ভদ্রমহিলায় খাবারটা নিয়ে দিয়ে গেলেন। উনি বিকেলে আসবেন, তোমাকে চেনেন বলেছেন। ও তো রমা, বিকেলে এলে আলাপ করিয়ে দেব। ওই তো কাল ধোকার ডালনা দিতে এসেছিল। ওকে দরজা খুলে দিয়েই আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, ও এসেছিল বলেই রক্ষা পেলাম রে। বুধি বলল, আচ্ছা মা, ওনার কি মেয়ে আছে? আছে তো, ভারী সুন্দর মেয়ে। তুই ওকে দেখলি তো? যে মেয়েটি তোকে বকাবকি করছিল সেই তো রমার মেয়ে, আরজিকর হসপিটালের নার্স। যেমন মিষ্টি দেখতে তেমনই মিষ্টি ব্যবহার। রমাই ফোন করে মেয়েকে ডেকে আমাকে হসপিটালে ভর্তি করেছিল। বুদ্ধি করে তোর নাম্বারটা আমার ফোন ঘেটে বের করে তোকে জানিয়েছে। আচ্ছা মা, এবার তুমি বিশ্রাম করো। বিকেলবেলা ওই ভদ্রমহিলার সঙ্গে ওনার মেয়েও এলেন। মেয়েটি নমস্কার করে বলল, এই যে মিস্টার দেবদাস, আমি দোলা, পেশায় নার্স। বুধি মনে মনে প্রচণ্ড রেগে গেল। গম্ভীর গলায় বলল, আপনার ভুল হচ্ছে, আমি বোধিসত্ত্ব মুখার্জি। দোলা বলল, সরি, চলুন আপনার মাকে আগে দেখে আসি। ঘরে এলে মা বলল, বোধি, এই হলো দোলা মা। ওরা ছিল বলেই এত বড় বিপদ থেকে উদ্ধার পেলি। বোধি রমা দেবীকে প্রণাম করে বলল, অনেক ধন্যবাদ কাকিমা, আপনি না থাকলে বড় কিছু ঘটে যেতে পারত। রমা দেবী বললেন, বাবা, আমি আর কি করেছি? ঘটনাচক্রে একটু তরকারি দিতে এসেছিলাম, তখন যা মাথায় এসেছিল করেছি। যা করার দোলাই করেছে। বোধি যতবার মেয়েটির দিকে তাকাচ্ছিল, রাগে গা জ্বলে যাচ্ছিল। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তোমরা গল্প করো, আমি ওনাদের জন্য চা করে আনি। দোলা বলল, আপনি চা করতে পারেন? বৌদি বলল, চা করা তো সহজ, আমি রান্না করতেও পারি। আজ রাতেই মা আর আমার জন্য খিচুড়ি বানাবো। রমা দেবী বললেন, না বাবা, কটা দিন আমি তোমাদের দুবেলা রান্না পাঠিয়ে দেব। বৌদি তীব্র প্রতিবাদ করে বলল, না না কাকিমা, আপনি অনেক করেছেন, আমি রান্না করব। দোলা বলল, না মা, প্রত্যেকের সব কাজে স্বাবলম্বী হওয়া দরকার। চলুন বোধিসত্ত্ববাবু, আপনার চা করার নমুনাটা একবার দেখি। আমি কি আপনাকে হেল্প করব? কোনো দরকার নেই। দোলা বাইরে এসে বলল, মনে হচ্ছে আপনি আমার ওপর বড্ড রেগে আছেন। বৌদি বলল, আপনি ইচ্ছে করে আমাকে মিস্টার দেবদাস বলেছেন। আপনি তো আমাকে ফোনে মার কথা জানিয়েছিলেন, আমার নামটা জানতেন না। আরে বাবা, ওটা তো রসিকতা করে বলেছি। দিন, চাটা দিন, আমি কাকিমাকে চাটা দিয়ে এসে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এবার বলুন। মোদি বলল, উত্তরটা তো আপনি দেবেন। একজন অপরিচিত মানুষকে এমন বেয়াড়া ধরনের রসিকতার মানে কি? দেবদাস কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের একজন বিখ্যাত নায়ক, জানি, কিন্তু আপনি ওটা ব্যঙ্গার্থে ব্যবহার করেছেন। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? দোলা বলল, প্রথম কথা, আপনি আমার অপরিচিত নন, আর চোখ কান খোলা রাখলে অনেক কিছুই জানা যায়। আপনার তো চোখ কান দুটোই বন্ধ। আপনি কি জানেন আমার মার সঙ্গে আপনার মার গলায় গলায় বন্ধুত্ব? আপনি কি জানেন আপনার মা, আপনার গা লাগা কর্নারে ফ্ল্যাটেই আমরা থাকি, যেখানে কোলাপসিবল গেট দুটো গা ঘেঁষাঘেঁষি করে আছে, আর আপনারা এখানে আসার পর থেকে আমাদেরও থাকার শুরু। আরও একটা কথাও কি জানেন, আপনার মার অসুস্থতার জন্য আপনি অনেকটাই দায়ী। বৌদি বলল, এসব কী বলছেন আপনি? আমি আমার মাকে কতটা ভালোবাসি সেটা কি আপনি জানেন? দোলা বলল, আরে রাখুন মশাই আপনার মাকে ভালোবাসা, তাহলে মাকে কেন মিথ্যে বলেছিলেন? আপনি যে ইংরেজি কাগজে মিথ্যে বিয়ের বিজ্ঞাপন দিয়েছিলেন, সেটা আপনার মা জেনে গেছেন, এবং আপনার জন্য মানসিক দুশ্চিন্তা থেকেই তিনি অসুস্থ হয়ে গেছিলেন। ঠোঁটকাটা মেয়ে হিসাবে আমার দুর্নাম আছে। আজ এই পর্যন্তই থাক, আর বেশি কিছু বললে আপনার হজম হবে না। বৌদি বলল, আপনি তো অদ্ভুত মহিলা, পেটে অর্ধেক কথা রেখে বলছেন সময় হবে না। তাছাড়া এসবের সঙ্গে আমাকে মিস্টার দেবদাস বলার কি সম্পর্ক? আর আমার ব্যক্তিগত কথা আপনিই বা জানলেন কি করে? দোলা বলল, সরি মিস্টার দেবদাস কথাটা না হয় আমি উচ্চারণ করলাম। আসলে রাত 8টা থেকে পরপর 3 দিন আমার নাইট ডিউটি আছে, না হলে আপনার রান্না খিচুড়ি খেয়ে রাত 11টা পর্যন্ত আপনার সব কৌতূহলের জবাব দিতাম।
মা অনেকক্ষণ চলে গেছে, আমিও এবার উঠব। বৌদি বলল, অন্য কোনো দিন তো কথা হতেই পারে, আপনি চাইলে অবশ্যই হতে পারে। আমার অনুমান আপনার পেটেও অনেক কথা জমা আছে, যা কাউকে কখনো বলতে পারেননি, এমনকি আপনার মাকেও বলতে পারেননি। সে তো সবারই নিজস্ব কিছু কথা থাকতেই পারে, যেটা শুধু মা কেন কারোর সঙ্গে শেয়ার করা যায় না, নিজের ভিতরেই রেখে দিতে হয়। আপনার মতো সুখী সচ্ছল মানুষদের কথা অবশ্য আলাদা। কে বলল নেই? অবশ্যই আছে, যেটা আমার হিতাকাঙ্ক্ষী 2-3 জন বন্ধু জানে। আসলে যেটা কারোর সঙ্গে শেয়ার করা যায় না, সেটা বন্ধুর সঙ্গে শেয়ার করা যায় বলে আমি মনে করি। বৌদি বলল, আপনি আপনার মায়ের সঙ্গে শেয়ার করেছেন? দোলা বলল, ওটা মার সঙ্গে শেয়ার করার মতো ঘটনাই ছিল না। ঘটনাটা দুর্ঘটনা হলে অবশ্যই জানাতাম। তাহলে কবে কথা হবে? 3 দিন পর এরকম সময় হতে পারে, যদি আমাকে বন্ধু বলে মনে করেন। বৌদি বলল, মাত্র 2-2.5 ঘন্টায় বন্ধুত্ব? বন্ধু হতে গেলে 2-2.5 ঘন্টা কেন, 2-5 মিনিটই যথেষ্ট। প্রেমের ক্ষেত্রেও অনেকটা এক, প্রথম দেখায় মুগ্ধতা, তারপরেই আলাপ, প্রলাপ আর প্রেম। বৌদি বলল, আপনার এরকম অভিজ্ঞতা আছে নাকি? আপনি তো আমার বন্ধুত্বই স্বীকার করছেন না, তাহলে আমার অভিজ্ঞতার কথা বলবো কি করে? আপনার সঙ্গে আমার আলাপটা সদ্য হয়েছে, আমি কিন্তু আপনাকে আদ্যপান্ত চিনি। নাকি আমি মহিলা বলে ভয় পাচ্ছেন? অদ্ভুত কথা বলছেন তো, আমি খামোখা আপনাকে ভয় পেতে যাব কেন? দোলা বলল, ভয় না পেলেও অস্বস্তি বোধ করছেন। না হলে সদ্য আলাপ হওয়া কোনো মহিলার সঙ্গে এমন তেতো গলা মুখ করে ঝগড়া করতে পারতেন না, বিশেষ করে আমার মতো এমন সুন্দরী মহিলার সঙ্গে। নিজেকে আপনি কি ভাবেন বলুন তো? মেয়েরা হামলে পরে এসে আপনাকে বিয়ের প্রস্তাব দেবে? বৌদি বলল, নিজেকে আপনি কি বিশ্ব সুন্দরী ভাবছেন নাকি? প্রথম আলাপেই আপনার সঙ্গে গদগদ হয়ে কথা বলবো, নাকি বহু পুরুষের স্তাবকতা পাওয়া আপনার অভ্যাস? দোলা বলল, স্তাবকতা পেতে কার না ভালো লাগে? পুরুষদের মুগ্ধ চোখে তো বলে দেয় আমি সুন্দরী। আসলে স্তাবকতা ছাড়া যাদের অন্য কাজ নেই, তারাই স্তাবকতা করে। ছোট থেকে আমি এটা দেখেই বড় হয়েছি, তাই এসব আমার গা সওয়া হয়ে গেছে। কেন, আপনি বুঝি জীবনে মাত্র একটা মেয়ের কাছে স্তাবকতা পেয়েছেন, আর সেটাকে বিশ্বাস করে এখনও নিজের খোলসের মধ্যেই ঢুকিয়ে রেখেছেন? বৌদি বলল, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। আমি কি একবারও আপনার ব্যক্তিগত ব্যাপারে কৌতূহল দেখিয়েছি? এই রে, আপনি আবার রেগে গেলেন তো? যাকগে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার ফোন নাম্বারটা রাখুন, আপনার সময় মতো আপনি আমাকে ফোন করে ডেকে নেবেন, অবশ্য যদি আপনার আরও কিছু জানবার থাকে। দোলা চলে যাওয়ার পর বৌদি গ্যাসে খিচুড়িটা বসিয়ে দিয়ে আপন মনে বলল, পিকুইলার মহিলা তো, যেচে এক গাদা উপদেশ দিয়ে গেল, আর এত হাড়ির খবর জানলই বা কী করে? বৌদি খেতে বসে মাকে বলল, আচ্ছা মা, রমা কাকিমার সঙ্গে তোমার কতদিনের আলাপ? সাবিত্রী বলল, সেই ফ্ল্যাটে আসার পর থেকেই। তোমার যে এমন একখানা প্রাণের বন্ধু আছে জানতামই না তো, আমি তো আজই তাকে চাক্ষুষ করলাম। করবি কি করে? আসলে রমা প্রতিদিন দুপুরে খাওয়ার পর আসতো। আমার তো দুপুরে ঘুমানোর অভ্যেস নেই, রমারও নেই, তাই দুজনে মিলেই আমরা কোনোদিন লুডো খেলা, কোনোদিন একসঙ্গে উলবোনা গল্প করা, এইসব করেই সময় কাটাতাম। তারপর দুজনে বিকেলে একসঙ্গে চা খেতাম, ও চা খেয়ে চলে যেত, আর তেনার গুণধর মেয়েটি সে 2-1বার কিছুক্ষণের জন্য এসেছিল। আসলে এই ফ্লোরে 5টা ফ্যামিলির মধ্যে রমার আর আমরা ছাড়া সব নন বেঙ্গলি পরিবার। এখন আমার মনে হচ্ছে ভাড়া বাড়িতেই ভালো ছিলাম, সেখানে তবু পাড়াপড়শি ছিল, দুটো গল্প করেই বাঁচতাম। বৌদি বলল, তুমি এখানেই বা কোন দুঃখে আছো? বেশ আনন্দেই তো আছো দেখছি, কিন্তু এনাদের গল্প তো কখনো আমাকে বলনি। তোর সব গল্প কি আমাকে বলিস? আচ্ছা মা, তুমি কি তোমার বন্ধুর সঙ্গে মনের কথা উজাড় করে গল্প করো? আমার তো মনে তো শুধু একটাই দুঃখ, সেই সব দুঃখেরই গল্প করি। আর তোমার বন্ধু কি গল্প করে? রমা ওর গ্রামের বাড়ির গল্প করে, মেয়ের গল্প করে। বৌদি বলল, রমা কাকিমা মানুষটা খুব ভালো, কিন্তু ওনার মেয়েটা একটা সবজান্তা অহংকারী মেয়ে। সাবিত্রী বলল, কেন রে? এইটুকু সময়ের মধ্যে দোলা কি এমন অহংকার দেখালো? বৌদি আর কথা বাড়ালো না। কে জানে কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে পড়ে। দোলা বলে মেয়েটা স্রেফ মায়ের নাম করে তাকে ভড়কে দিয়েছে। মা এমন পেট পাতলা মানুষ হতেই পারে না। একবার ভাবলো মেয়েটাকে ডেকে বেশ করে 2-4 কথা শুনিয়ে দেয়, কিন্তু সে আন্দাজে ঢিল ছুঁড়ে সমস্ত কথা বলছে কিনা যাচাই করে না দেখলে শান্তি পাচ্ছে না সাবিত্রী। দোলাকে ফোনটা করবে কিনা ভাবতে ভাবতেই 4-5 দিন কেটে গেল। মা এখন অনেকটাই সুস্থ, কিন্তু অদ্ভুতভাবে তার বিয়ের কথা আর উচ্চারণ করছে না। মুখ দেখে মনে হচ্ছে না রেগে আছে, বরং এই কদিন তার রান্নার যত্নের মন খুলে প্রশংসা করেছে। তবু বোধি ঠিক স্বস্তি পাচ্ছে না।
দোলার কথাগুলো মনে পড়লে এখনও তার গাটা রিরি করে জ্বলছে। 6 দিন পর বদি ফোন করলো। হ্যালো দোলা, আপনি ফ্রি আছেন? দোলা বলল, ফ্রি মানে? আমি তো শ্যামের বাসির অপেক্ষায় প্রহর গুনছি। মানেটা কি? আপনি কি হেয়ালি করে ছাড়া স্বাভাবিক কথা বলতে পারেন না? আহা, রাগ করছেন কেন? শ্যামের বাসি মানেটা তো রূপক। আমি আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। আসলে আপনি না ডাকলে উপযাজক হয়ে যাওয়া যায়। তাহলে সন্ধেবেলায় আসুন। দোলা বলল, শুনুন, আজ সন্ধ্যের পর আপনি আমাদের ফ্ল্যাটে আসুন। আমার মা আজ আপনাদের জন্য পরোটা, চিকেন কষা, আলুর দম, পায়েস বানিয়ে নিয়ে যাবে। আর আমার প্রিয় রসমালাইও নিয়ে যাবে। এটা মা আগেই ঠিক করে রেখেছিল। সে আপনি আমাকে না ডাকলেও নিয়ে যেত। তখন না মা হয় কিছুটা সময় তার বন্ধুর সঙ্গেই কাটাবে। আর সেই সময়ের মধ্যে আমি আপনার কৌতূহলের অবসান করব। বৌদি বলে, এসবের মানে কি? আমি তো বলেছিলাম আমি রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ করতে পারি। মানেটা আপনি বুঝলে তো হয়েই যেত। এই ফ্ল্যাটে আসা শুরু থেকেই আমার মা আর আপনার মায়ের ভালোবাসার অতি সাধারণ রান্নারও দেওয়া নেওয়ার সম্পর্ক। আপনার মার সঙ্গে সারা দুপুর আড্ডা না মারলে আমার মার ভাত হজম হয় না। এ ব্যাপারে আপনার আমার মাথা গুলিয়ে কোনো লাভ নেই। এর সঙ্গে আপনার এখানে না আসার কি সম্পর্ক? না, তেমন কোনো সম্পর্ক নেই। তবে 2-1 বার হলেও তো আমি আপনাদের ফ্ল্যাটে গেছি, আলাপ পরিচয়ও হয়েছে। আমারও তো একটা ভদ্রতা বোধ আছে। আছে নাকি? দোলা বলল, অবশ্যই আছে। না হয় আজ আপনাকে একটা কথা মুখ ফসকে বলেই ফেলেছি, কিন্তু সরিও তো বলেছি। আচ্ছা, আপনি কি শুধু ফোনেই কথা বলবেন? অবশ্য তাতেও আমার আপত্তি নেই, কারণ আমার সঙ্গে দেখা করার গরজটা আপনার। আমি আসছি। 5 মিনিট পর বৌদি দোলাদের ফ্ল্যাটের কলিং বেলে হাত দিল। দরজা খুলে বলল, আসুন, আমার ঘরেই আসুন। 1 মিনিট, আমি চা করে আনি। ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি চা খেয়ে এসেছি। ঠিক আছে, তাহলে কফি খেতে নিশ্চয়ই আপত্তি নেই। প্রথমবার এসে কিছু না খেলে কিন্তু গেরস্থের অকল্যাণ হয়। ঠিক আছে, তাহলে আনুন। দোলা 2 কাপ কফি আর একটা বড় ডিশে 4 পিস কেক এনে বলল, আগে খেয়ে নিন। বৌদি বলল, কেক কেন? আজ আপনার জন্মদিন নাকি? 4 পিস কেক আমি খেতে পারবো না। 4 পিস আপনার জন্য ভাবছেন কেন? আমিও তো খাবো। কেকটা আজ আমি বানিয়েছি। আমার কেক খেতে ইচ্ছে হলেই মাকে বলি, মা আজ আমার জন্মদিন। আমার এই কোড ল্যাঙ্গুয়েজটা মা জানে। মাই বেশিরভাগ কেক বানায়। তাহলে আজ আপনার জন্মদিন নয় বলছেন? দোলা বলল, কি মুশকিল, জন্মদিন হলেই বা আপনার কি? আমি তো আপনাকে জন্মদিনের নেমন্তন্ন করিনি। বৌদি বলল, নেমন্তন্ন করেননি, কিন্তু জন্মদিনের ভালো মন্দ খাবারটা পাঠিয়ে দিয়েছেন। ওটা আমার ডিপার্টমেন্ট নয়। মা ওটা অনেক দিন আগেই ঠিক করে রেখেছিল। আপনার জন্মদিন জানলে আমি আজ এখানে আসতাম না। দোলা বলল, আপনি তো আজব লোক মশাই। জন্মদিনের খাবারটা খেতে পারবেন আর এখানে আসতেই যত আপত্তি। মোদি বলল, আমি সেটা বলতে চাইনি। জানলে অন্তত খালি হাতে আসতাম না। উপহার দিতেন বুঝি? আরে বাবা, আমার জন্মদিন উপলক্ষে আপনাকে নেমন্তন্ন করলে তবেই তো উপহার দেওয়ার প্রশ্ন। একবার মুখ ফুটে শুভ জন্মদিন বলতে পারেন না, সে নাকি দেবে উপহার। আসলে আপনি কথাটা কিভাবে শুরু করবেন ভাবতে পারছেন না। আচ্ছা, এই যে আপনার মায়ের সঙ্গে আমার মায়ের গোপন বন্ধুত্ব, সেটা নিয়ে আপনার কৌতূহল হচ্ছে না? গোপন বন্ধুত্ব নয়। আপনি তো সেদিন আমার মাকে প্রণাথম দেখলেন। আসলে আমার মা আর আপনার মা দুজনের প্রতি সমব্যথী। মোদি বলল, আপনি বড্ড হেয়ালি করে কথা বলেন। কিসের সমব্যথী? ও সরি, হতেই পারে, কারণ ওনাদের দুজনের স্বামী বেঁচে নেই। এটা একটা কারণ হলেও একমাত্র কারণ নয়। আসলে দুজনের একটাই দুঃখ এবং সমস্যাও একটাই। মোদি বলল, তার সমস্যাটা কি শুনি। হঠাৎই দোলার ফোনের রিংটোনটা বেজে উঠল। দোলা 1 মিনিট প্লিজ বলেই উঠে গেল। 2 মিনিট পর ফিরে এসে বলল, সরি বোধিসত্ত্ব, আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর মা অসুস্থ। ওনাকে হসপিটালাইজ করতে হবে, আমার হেল্প চাইছে। মাকে একটু ডেকে দেবেন? কথা দিচ্ছি আমি আগামীকাল আপনার ফ্ল্যাটে যাব। কাকিমাকে অবশ্যই আমার প্রণাম জানাবেন। আমি কাল অবশ্য নিজেই প্রণাম করব। বৌদি বলল, শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ বৌদি। আপনার ঝগড়াটা আপাতত মুলতবি রইল। তবে আজ আপন মনে গজগজ করে আমার মুণ্ডুপাত করবেন না। হাজার হলেও আজ আমার জন্মদিন বলে কথা। পরদিন সন্ধ্যে 6টার সময় দোলা এসে বলল, বোধিসত্ত্ব, এবার বলুন কি জানতে চান। বলবেন তো আপনি? কথা ইনকমপ্লিট আপনিই করেছিলেন। ও, মনে পড়েছে, আমাদের 2 মায়ের দুঃখ ও সমস্যার কথা। আসলে কাকিমার আপনাকে নিয়ে সমস্যা, কারণ আপনি প্রতিষ্ঠিত হয়ে ভালো চাকরি করছেন, নিজের একটা সুন্দর স্থায়ী আস্তানাও করছেন, এবং আপনি আপনার মাকে কথা দিয়েছিলেন বিয়ে করে সংসারী হবেন। আর আমার মা মেয়ে স্বাবলম্বী হওয়াতেও সন্তুষ্ট নয়, তার বিয়ে দিতে না পেরে মনোকষ্টেই ভুগছে। বৌদি বলল,
আর বিজ্ঞাপনের ব্যাপারটা, ওটা আপনার মার আগেই অনুমান ছিল, বর্তমানে নিশ্চিত বিশ্বাস করেছেন। তিনি আরও বিশ্বাস করেন আপনি প্রেমে দাগা খেয়ে বিয়ের প্রতি বীতশ্রদ্ধ। বধূ বলল, আমার ব্যাপারটা না হয় মায়ের অনুমান সাপেক্ষ, কিন্তু আপনার বিয়ে না করার পিছনের যুক্তিটা কি? সেখানে আপনি নিজেকেই নিজে সুন্দরী বলে সার্টিফিকেট দিয়েছেন, তার ওপর আপনার মা যখন মনোকষ্টে ভুগছেন, আর আমার মায়ের শুধুমাত্র অনুমানের ওপর বিশ্বাস করেই আপনি কোন যুক্তিতে আমাকে মিস্টার দেবদাস বলেছেন? দোলা বলল, আসলে আমরা মায়েদের যতটা সাদাসিধে ভাবি ততটা ওরা কিন্তু নয়। মায়েরা সব বোঝে। সেই যে আপনি বেকার অবস্থায় একদিন বেশ মাঞ্জা দিয়ে গায়ে সুগন্ধি ছড়িয়ে কোথায় যেন গিয়েছিলেন আর ফিরে এসেছিলেন ঝড়ে বিধ্বস্ত চেহারা নিয়ে, সেটা দেখেই আপনার মা যা বোঝার বুঝে গেছিলেন। বধূ বলল, সুগন্ধ ছড়ানোর মতো বিলাসিতা করার টাকা আমার ছিল না। সবটা আপনি বানিয়ে বলছেন। আহা, সুগন্ধিটা না হয় আমি বানিয়ে বলছি, কিন্তু শার্টের কলারের নিচে একটু পাউডার তো দিয়েছিলেন। আসলে আমি নিজেও ভুক্তভোগী কিনা, তাই আমার অদৃশ্য তৃতীয় নন্দে বুঝেছিলাম আপনি প্রেমে দাগা খাওয়াটাকে বেশ যত্ন করে বুকে পুষে রেখেছেন, আর জগতের সব মেয়েকে একই ছাঁচে ফেলে রেখে মায়ের কাছে বিয়ে না করার পিছনে নতুন নতুন কৌশল বের করছেন। আমি কিন্তু বড্ড প্রেমিক পুঙ্গবকে ঠাসিয়ে দুটো চড় মেরে নিজেই ব্রেকআপ করেছি, আর জীবনে কখনো বিয়ে করব না এমন ধনুক ভাঙা প্রতিজ্ঞাও করিনি। আকাশ বলে একটা ছেলের সঙ্গে আমার 2 বছরের সম্পর্ক ছিল। তার চাকরিটা সত্যি ছিল, তার নিউটনে একটা HIC ফ্ল্যাটও সত্যি ছিল, কিন্তু তার অতিমাত্রায় মার্জিত ব্যবহার ও আন্তরিক ভালোবাসাটা শুধু মুখোশ ছিল। কাকতালীয়ভাবে জানতে পেরেছিলাম সে বিবাহিত এবং একটা বাচ্চার বাবা। সেদিনই তার গালে 5 আঙুলের দাগ বসিয়ে বেরিয়ে এসেছিলাম। আপনার মা শুধু এই খবরগুলোই বলেননি, তিনি আপনাদের চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে যাপনের কথাও বলেছেন আপনার দীর্ঘদিনের হতাশার কথা, হতাশার শেষ সীমায় পৌঁছে হঠাৎই অপ্রত্যাশিতভাবে এই চাকরি পাওয়ার কথা, অনেক কষ্ট করে আপনার এই ফ্ল্যাট কেনার কথা। আপনার ব্যাপারে এসব জানার কিন্তু আমার কোনো ইন্টারেস্ট ছিল না। এগুলো সবই আপনার মায়ের সুখ দুঃখের গল্প, আর এইসব গল্প আমার মায়ের সঙ্গেই উনি করতেন। আর প্রতিটি খুঁটিনাটি কথা আমার সঙ্গে শেয়ার না করলে আমার মায়ের আবার পেট ফুলে যেত। আমার মার অবশ্য আমার বিয়ে দেওয়া ছাড়া তেমন কোনো সমস্যা ছিল না। আমার বাড়ি মফস্বলের এক গ্রামে, বাবা স্থানীয় স্কুলের টিচার ছিলেন, অনেকটা জমি জায়গা ছিল। আমার অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক বাবার মৃত্যুর পর মা একা হয়ে গেল। জমিগুলো প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। আমার জেঠুর ছেলেরা জোর করে ভয় দেখিয়ে নামমাত্র টাকায় জমিগুলো লিখিয়ে নিতে চাইছিল। তখন সবে আমি চাকরিটা পেয়েছি। ডাকাবুকো আর মুখোড়া মেয়ে হিসেবে গ্রামে আমার সুনাম আর দুর্নাম দুটোই ছিল। আমি সিদ্ধান্ত নিতে দেরি করিনি। ন্যায্য দরে জমিগুলোর বাড়িটা বিক্রি করে দিয়ে মাকে নিয়ে ভাড়া বাড়িতে উঠলাম। 1.5 বছর পর এই ফ্ল্যাট কিনে চলে আসা। আমার ব্যক্তিগত কথা বলা বা আপনার ব্যক্তিগত কথা শোনার কোনো দরকার ছিল না, কিন্তু আমাদের হাড়ির খবরও তো আমার মা আপনার মায়ের কাছে শেয়ার করেছে। বৌদি বলল, আমি তো আপনার ব্যক্তিগত কথা শুনতেই চাইনি, কিন্তু সব কথাই তো আমার মার দৌলতে আপনার মার কানে পৌঁছে গেছে। ব্যাপারটা ওদের দুজনের মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকতো, কিন্তু মাস 3 আগে আপনার ছলাকলা টের পেয়ে আপনার মা আমার মার কাছে আপনার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দেন। আমার আর আপনার মা আমাদের মতামত না নিয়ে সানন্দে রাজি হয়ে যান। বৌদি অবাক হয়ে বলল, তারপর আর কি? মা তো মহানন্দে আপনার গুণকীর্তনে গদগদ হয়ে একদিন বলল, সব তো শুনলি, তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেললি? আমি বললাম, তুমি ভেবেছোটা কি? শুধুমাত্র তোমার প্রাণের বন্ধুর ছেলে বলে ওই অহংকারী দাম্ভিক মানুষটাকে আমি বিয়ে করব? আমি অহংকারী দাম্ভিক নয় তো কি? এত বছর এক দেওয়ালের ব্যবধানে থেকে আলাপ করা তো দূরের কথা, রাস্তার ঢু লেগে গেলেও মুখ ফিরিয়ে চলে যান। না হলে আপনার এই লড়াই করে ঘুরে দাঁড়ানোর গল্প শুনে ভেবেছিলাম আপনার সঙ্গে আলাপ করে অভিনন্দন জানিয়ে আসব, কিন্তু আপনার বিষমুখ দেখে যাওয়ার ইচ্ছে হয়নি। বৌদি বললে, এগুলো আপনার অজুহাত। আসলে আমার পাস হিস্ট্রি জেনে আপনি বুঝে গেছেন আপনার সঙ্গে আমার স্ট্যান্ডার্ডের তফাৎ। অনেকটা বুঝলেও সবটা বোঝেননি। আসলে আমার মা আপনাকে বিয়ে করার আপত্তির কথা আপনার মাকে জানিয়েছিল। সেটা শুনে আপনার মা আরও হতাশ হয়েছিলেন। আপনি যে গ্রাউন্ডে আমার আপত্তির কথা বলছেন সেটা ভুল। আপনাকে দুম করেতে বিয়ে করতে রাজি হব কেন বলতে পারেন? আপনাকে আমি চিনি না, জানি না। তার উপর আপনার চাঁদপানা মুখখানা তো সবসময় বিষের হাঁড়ি করে রাখেন। ওই মুখ দেখলে শুধু আমি কেন, কোনো মেয়েই আপনাকে বিয়ে করতে রাজি হবে না। বধূ বলল, আপনাকে বিয়ে করার জন্য আমি কি একবারও সেধেছি? দোলা বলল, না, আপনি সাধেননি, কিন্তু অনেকেই সেধেছিল। হয়তো আপনার মায়ের অসুস্থতার জন্য আমিও পরোক্ষভাবে দায়ী।
তাই আপনার মা ফিরে আসার পর আমি মায়ের কথায় নিয়ম রাজি হয়ে আপনাকে একবার বাজিয়ে দেখতে চেয়েছিলাম। মাকে বলেছিলাম আগে ছেলেটির সঙ্গে আলাপ পরিচয় করে ভালো লাগলে তবেই আমরা ফাইনাল মত জানাবো। আমি নিমরাজি হওয়ার পর আপনার মায়ের আর আমার মায়ের সে কী আনন্দ। আমার মা তো পারলে তখন থেকেই আপনাকে জামাই আদর করে, না হলে আমার জন্মদিনে মা থোড়াই এত রান্নাবান্না করে। ওই একটু পায়েস আর কেক বানায় আর আমার পছন্দের দু একটা পদ রান্না করে। আর আপনার মার ধারণা ছেলের জন্য উনি যাকেই পছন্দ করবেন তাকেই আপনি বিয়ে করবেন। বৌদি বলল, বিয়ের তাগাদাতে তিতি বিরক্ত হয়ে এমন একটা কথা মাকে বলেছিলাম, এটা সত্যি, কিন্তু আম্মাকে তো আপনার পছন্দ নয়। আমার চরিত্রের তো ভুড়ি ভুড়ি বিশেষণ আপনি নিজের মুখেই বলে দিলেন। দোলা বলল, কথাগুলো আপাত দৃষ্টিতেই সত্যি হলো। দুটো দিনের আলাপে আমি বুঝেছি আপনি মোটেও দাম্ভিক ছেলে নন। আপনি একটা দুঃখী ছেলে, একটা গভীর বিষাদ আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তাই আমার মতটা এই মুহূর্তে থেকেই পাল্টালাম। এই বিষাদ থেকে আপনাকে মুক্ত করতে পারে একটা মায়াবী সহমর্মী নারী। তার ভালোবাসার ছোঁয়ায় আপনার জীবনের মানেটাই পাল্টে যাবে। জানেন তো, দুটো নারী পুরুষ যখন প্রেমে দাগা খেয়ে ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, আবার কোনো নতুন পুরুষ বা নারীকে জীবন সঙ্গী করে, তখন তাদের মিলনটা নাকি রাজ্যটক হয়। ভালো তো, আমিও বেসেছিলাম। আপনার মতোই ভালোবাসাটা একতরফা ছিল। আপনার প্রেমিকা ভণ্ড ছিল আর আমার প্রেমিক ভণ্ডর সঙ্গে প্রতারকও ছিল। তাই আমি উপযাজক হয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম। এবার আপনার সিদ্ধান্ত। বৌদি বলল, শুনেছি দেখাশোনা করা বিয়েতে আগে কন্যাপক্ষ মেয়ে দেখতে যায়, কিন্তু স্বয়ং কন্যা যে পাত্রকে যাচাই করে ইন্টারভিউ নেয় সেটা প্রথম জানলাম। আগে না নিলেও পরে তো অবশ্যই নেয়। তাছাড়া আপনার মার তো মেয়ে দেখা সারা। বৌদি বলল, আপনার মুখে রাজ্যটক শুনে আমার আপত্তি করার আর কোনো কথাই থাকতে পারে না। তাছাড়া আমার নিজেকে বাঁচানোর মায়ের কাছে কথা দিয়ে সেটা রাখার দায়ও তো আমার। দোলা বলল, তাহলে আজ থেকে আর আপনি নয়, আমাদের দুই মায়ের আশীর্বাদে আমরা সুখী হব। দুই মায়ের বন্ধুত্ব অটুট থাকবে। শুধু দুটো ফ্ল্যাটের মধ্যে দেয়ালটা ভেঙে দেব। বৌদি বলল, প্রথম আলাপে তোমাকে চোখ রুটে টোটকাটা মেয়ে মনে হয়েছিল। দোলা বলল, তুমি কি ভাবছো এখন আমি শান্ত মেয়ে হয়ে গেছি, নাকি বিয়ের পর নিজেকে আমূল পাল্টে ফেলবো? আমি কিন্তু এর একই রকমই থাকবো, ভেবে সিদ্ধান্ত নিও। বৌদি বলল, আমার সিদ্ধান্ত নেওয়া শেষ, কিন্তু আমার দাগা খাওয়ার গল্পটা শুনবে না? আমার জানার তেমন কোনো আগ্রহ নেই। সেই একই তো একঘেয়ে গল্প, একজন ভালোবেসে ঠকে আর অন্যজন ঠকায়। বৌদি বলল, কিন্তু আমার ভালোবাসাটা সেই কলেজ লাইফ থেকে। দোলা বলল, তাতে রকম ফেরটা কী হলো? আসলে তুমি বড্ড নরম মনের ছেলে। তোমার প্রেমিকা তোমাকে সত্যি ভালোবাসলে সে কখনো তোমাকে ছেড়ে যেত না। মানুষের বাঁচার জন্য টাকার দরকার, কিন্তু তার চেয়েও বেশি দরকার ভালোবাসা ও বন্ডিংয়ের। তুমি কি এখনও ভয় পাচ্ছ বৌদি? বৌদি বলল, না, এখন আমার মনে হচ্ছে আমার জন্য তুমিই পারফেক্ট। তুমি আমার দীর্ঘদিনের হারানো বিশ্বাস ফিরিয়ে দিলে। তাছাড়া তুমি তো বললে আমরা রাজ্যটক। আমি তোমাকে আরও অনেক কিছু ফিরিয়ে দেব। এবার চলো আমরা দুই মাকে প্রণাম করে আমাদের মতামতটা জানিয়ে আসি। ঘরে এসে দোলা বলল, বাহ, দুই মক্কেল একসাথে, তুমি এখনও বাড়ি যাওনি নাকি মামলার ফল শোনার জন্য বসে আছো? বলেই ওরা দুজনকে প্রণাম করলো। সাবিত্রী বললেন, হঠাৎ দুজনে একসঙ্গে প্রণাম করলি যে? বৌদি বলল, তোমরা দুজনেই মামলাটা জিতলে বলে। মা, তোমার পেটে পেটে এত বুদ্ধি! শেষকালে তোমার সইয়ের মেয়ের সঙ্গেই আমার বিয়েটা ঠিক করলে ছাড়লে। রমা বলল, তোমরা তো এখন আমে দুধে দিব্যি মিশে গেলে বাবা। এই মেয়ের জন্য এ পর্যন্ত আমি কম ছেলে দেখেছি, সব কটাকে এই মেয়েই নাকচ করেছে। বলেছে এখন আমার একটা তৃতীয় নয়ন হয়েছে। মা, ঠিকঠাক পাত্র জুটলেই বিয়ে করব, না হলে বিয়ে করব না। তোমার জন্য এই মেয়েকে পায়ে ধরতে আমি বাকি রেখেছিলাম। দোলা বলল, আই অবজেকশন। বলো, মামলা ডিসমিস হয়ে গেছে, দুপক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে। চেয়ে দেখো বৌদি, আমাদের দুই মায়ের মুখে কেমন স্বর্গীয় হাসি। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।